নমস্কার, আমি আজ এখানে এসেছি এমন একজন নৃত্য ব্যক্তিত্বের কাছে যার কাছে বয়সটা থমকে আছে। বয়সটা সেখানে একমাত্র সংখ্যা। তিনি আর কেউ নন, তিনি স্বনামধন্য নৃত্য ব্যক্তিত্ব, রবীন্দ্র নৃত্য শিল্পী, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং ভালোবাসার পূর্ণিমাদি, পূর্ণিমা ঘোষ। দিদি নমস্কার। খুব ভালো লাগলো। রত্না গোস্বামী ওড়িশি ডান্সার আজকে আমাকে বললো একটুখানি সময় দিতে। আমার জীবনে যা যা করেছি এমন কিছু না, তবে যেটার সম্বন্ধে বেশি করে কথা বলবো সেটা হচ্ছে আমার নাচ। কি শুরু করেছিলাম আর এখন কোথায় এসে গেছি, অনেক চেঞ্জ এসছে, সেটা আমি একটু সবাইকে জানাতে চাই। সবাই হয়তো জানে না যে আমি শুরু করেছিলাম কি নাচ দিয়ে, এখন চলেছি কি নাচ বহন করে। প্রথমে বলি, আমি 6 বছর বয়সে প্রথম আমার বাবার কাছে নাচ শুরু করি। বাবা ছিলেন দারুণ মৃদঙ্গ বাজাতেন, মণিপুরি খোলকে পুং বলে, পয়স অনুসার, সেই পুং বাজিয়ে খুব ভালো মণিপুরের ফেমাস পুং বাদক ছিলেন। তখনকার দিনে তুমি যে গুরুর কাছে যাবে তার বাড়িতে তোমাকে থাকতে হবে। বাবার বয়স সেই সময়কার কথা বলছি, তার সেবা করতে হবে, তার সমস্ত তাদের সংসারে কাজ করে দিতে হবে। টাকা পয়সার ব্যাপার না, তখন তারা তোমাকে ওই শিক্ষাটা দেবেন। এইটা রীতি সব জায়গাতে তাই। সব দেখবে গুরুরা ওইভাবে কষ্ট করে শিখেছেন। আমার বাবাও তাই শিখেছিলেন। সেই খোল বাজাতে বাজাতে বাবা নাচও শিখেছেন, কিন্তু সেটা ভেতরে ভেতরে গুরুর কাছে বলেননি যে আমি নাচটাও শিখেছি। যাকে তারপর এই হলে আমার বাবা শ্রী ব্রজবাসী সিংহ মারা গেছেন। কলকাতায় প্রথম মণিপুরি নাচ প্রচার করেন, প্রথম ফার্স্ট মণিপুরি ডান্সার। তখন শিখতে এসেছিলেন, তুমি যাবে না, জানো না, তোমার মা বা শাশুড়ি মা জানবেন, মলিনা দেবী অভিনেত্রী, তারা ছায়া দেবী শিখেছিলেন দু একজন, অনেক এরকম বম্বের শিলা দেশাই, এরকম সব ফেমাস মহিলারা। 4টি কি 5টি স্টুডেন্ট বাবার ছিল। তখন তো এরা মণিপুরি নাচ কেউ শিখতো না, এরা ফিল্ম অ্যাক্ট্রেস বলে এরা তখন বাবার কাছে শিখেছিলেন কলকাতায়। তারপরে এই করে করে বাবার নাচের এটা লোক জানতে পারলো। তখন আস্তে আস্তে বাবার প্রচার হলো। নৃত্য বিতান বলে একটা নাচের স্কুল করলেন, সেখানে শুধু মণিপুরি লোক শিখতে আসবে। তখন ভারতনাট্যম ডান্সও রেখেছিলেন, কত্থক রেখেছিলেন। এইবারে কি হয়েছে, আমাকে তো মণিপুরি নাচ শিখতে হয়েছে, কিন্তু সেটা কত সাল দিদি, কবে থেকে তুমি নাচের জগতে এলে? 6 years old. আচ্ছা, that time they started the school. তারপর আমি বড় হলাম, ওই করে করে চললো। তারপর আমার 10-12 বছর হলো, কিছুতেই পড়াশোনা মন নেই আমার, ভীষণ ফাঁকিবাজ। আমি হাজরাতে থাকতাম, কালীঘাট এলাকায়। ওখানে একটা মহাকালী পাঠশালা হাই স্কুল এখনো আছে, ওই স্কুলে আমি পড়েছিলাম। ক্লাস 7 থেকে পরীক্ষার সময় বাহানা করতাম, পেট ব্যথা, নাচতে পারি যে পরীক্ষা দিতে পারবো না, পড়া হয়নি। আসলে আমি চাই না, ঠেলে 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 ক্লাস 10 পর্যন্ত আমাকে করিয়েছে। ব্যাস, তারপর নমস্কার করে বই খাতা। বাবা বললেন এরকম তো হবে না, তুমি যদি নাচ করো তোমাকে প্রপারলি নাচটা শিখতে হবে। ওই যে গুরুরা কলকাতা এসেছেন, তখন আই ওয়াজ ওরকম 12-13 বছর, কিরকম প্রত্যেক গুরুর কাছে বারোথাপ্প পিল্লেই ভারতনাট্যম ডান্সার। অনেকদিন আগে, তখন ইউনিভার্সিটি, রবীন্দ্র ইউনিভার্সিটি ছিল না, ইউনিভার্সিটি অন্য নাম ছিল, উদয় শঙ্করের তখন ডিন ছিলেন। সেই সময় উনি এসেছেন, নাদিয়া সিং এসছেন মণিপুরিতে ইম্ফল থেকে। এইরকম কয়েকজন ওখানে নাচ শেখাতেন। আর নাদিয়া সিং ছিলেন মণিপুরি, আর মণিপুরিরা খুব শুটকি মাছ খেতে ভালোবাসে, তো আমাদের বাড়িতে সেটা রান্না হতো। উনি বললেন দেশ থেকে এসে সবাই খুব একটু খাওয়া দাওয়া নিয়ে খুব প্রবলেম, আমাদের বাড়িতে বাবাকে বললেন আমি এখানেই থাকবো আপনার কাছে, খুব সুবিধা হলো আমার পক্ষে। ওনার কাছে পিওর মণিপুরি দুটো স্টাইল আছে। আমি যে স্টাইলটা শিখেছি, নাদিয়া সিং যে স্টাইলটা করতেন ওটা আমুবি সিং এর স্টাইল। আমুবি সিং, হ্যাঁ, ওটাই আমি শিখেছি। আরেকটা স্টাইল আছে যেটা করতে কলাবতী করেন, কলাবতী, ওদের স্টাইলটা একটু আলাদা আমাদের থেকে। বিপিন সিং এর স্টাইল।
এখন ওইটা আমি পুরো শিখলাম, আর নাচে এক্সপার্ট ছিলাম। যেই মুহূর্তে শেখাচ্ছেন সেই মুহূর্তে আমি সেটা করে দেখাচ্ছি। তাই জন্য উনি যখনই পড়াশোনা তো করি না, ফাঁকিবাজ, যখন নদীয়া সিং ওই একাডেমিতে যেতেন নাচ শেখাতে, আমাকে সঙ্গে নিয়ে যেতেন। কারণ ওনার একটু বয়স হচ্ছে, লাফানো টান্দব টান্দব উনি করতে পারবেন না, আমাকে নিয়ে যেতেন, যতটুকুনি শেখাবে তুমি আগে করে দেখাও। এইভাবে আমার আরো নাচগুলো পলিশ হতে শুরু করলো। যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ওটা পারফেকশন হবে, এটা আমি মনে করি। এইভাবে ভারতনাট্যম শিখেছি ওই সময়। এইবারে কত্থকের গল্প বলি। কত্থক তো আমাকে শিখতেই হবে, কারণ এজ এ ডান্সার বাবা বলেছেন কোনো ক্লাসিক্যাল ডান্স বাদ দেবে না, তোমাকে শিখতে হবে। তো তিনি গুরু মণিপুরি থাকতেন একতলায়, দোতলায় বারান্দা, উনি হিন্দি রাম সিং জি, ওনাকে আরেকটা ঘর দেওয়া হলো বারান্দার পাশে, ওখানে উনি থাকতেন, কত্থক শেখাতেন। কিন্তু আমি বলেছি গুরুজি আমি শিখবো, কত্থক নাচটা ঠিক আমি পছন্দ করি না, বলা ঠিক না, কিন্তু ওই স্টাইলটা মনে হয় আমাকে ম্যাচ করবে না, আর একটু স্টাইলটা একটু অন্যরকম হয়ে যায়, আর মণিপুরি করতে পারবো না। কিন্তু ভারতনাট্যম করছি এরকম হাঁটু ভেঙে, মণিপুরিতে হাঁটু এরকম চলবে না, হাঁটু তোমার এরকম করতে হবে, খুব ডিফিকাল্ট। ওনার কাছে গিয়ে এরকম, তাও আমি শিখেছি, একটা কোর্স পুরো আমি শিখেছি। আমি সুরঙ্গমাতে এখন ওই কোর্সটা শেখাই, ওই আডাও থেকে একদম পদম পর্যন্ত সমস্ত ওই একটা অত বছর আগে শিখেছি, এখনো ভুলিনি। কারণ আমি এখানে ভারতনাট্যম শেখাই, কেউ জানে না মণিপুরি অন্য, কারণ আমি ওটা ভুলে যাবো, আমার এত প্রাণের নাচ, না শেখালে তো ভুলে যাবে, যেরকম কত্থক ভুলে গেছি। তো রাম সিং জি বলে তুমি এত ভালো কত্থক নাচো, তোমাকে আমি স্টেজে একবার নাচ করাবো। আমি বললাম ঠিক আছে, ওই একবার আমি করবো। করলাম অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে আমি কত্থক করলাম, অ্যানাউন্সমেন্ট মণিপুরি একটি মেয়ে এবার কত্থক নাচছে। সব ক্ষেত্রেই যাই, মিসেস কুট্টি বললেন তুমি ওনার কাছে ভারতনাট্যম শিখেছো, তুমি ভারতনাট্যম নাচবে না? আমি আমার নাচতে ভাল লাগে না, আমি পারফর্ম করবো না, আমি শুধু শেখা না, আমার অ্যানুয়াল শো হচ্ছে, তুমি একটা নাচ করো। ঠিক আছে, তখন ওনার স্কুলে গিয়ে প্র্যাকটিস করতাম। এখনো মনে আছে, একটা লম্বা বেনুনি, ওরকম সাউথ ইন্ডিয়াতে এমন করে মেকআপ করেছে, তখন মণিপুরি একদম নাক গোছা চোখচোটে কিছু লাগছে না, পুরো মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান, মেকআপ এত চেঞ্জ করে দেয়। করলাম কৃষ্ণানি বেগমে 12 গায়ে কাটা দেয় আমার, ওটা উনি শিখিয়েছেন, ওনার রিকোয়েস্টে ওই আমি পারফর্ম করেছি। একবার ভারতনাট্যম পারফর্ম করেছি, একটা কত্থক হয়ে গেল, দুটো পারফর্ম করা, নমস্কার, শেষ ওইটা। এরপরে আমি চলে গেলাম ওড়িশি। ওড়িশিটা আমি লাকিলি, দিল্লিতে একজন আছেন যোগ সুন্দর, আচ্ছা, ওনার গ্রুপ আছে একটা ইন্ডিয়ান রিভাইভাল গ্রুপ, সব দেশ বিদেশে নানা দেশে ফোক ডান্স করেন উনি, দারুণ, যাকে বলে অরিজিনাল। উনি মারা গেছেন, জানি না ওই স্টাইলটা এখন কেউ নিয়ে যাচ্ছে কিনা, তুমি ভাবতে পারবে না সেই দেশের নাচগুলো, সেই দেশের কস্টিউম গুলো। সেখানে গেলাম, ওদের একটা রবীন্দ্র নৃত্যের উপরে শিশু তীর্থ রবীন্দ্রনাথে, সেটা ওরা কম্পোজ করতে চায়, আমাকে নিয়ে গেল, করলাম। তখন শুনতে পেলাম এখানে একজন দারুণ মায়াধর রাউত, ওড়িশি ডান্সার, মারা গেছেন, পদ্মশ্রী পেয়েছেন উনি, তার কাছে শিখলাম। মায়াধর রাউত উনি ওখানে ওড়িশি ফেমাস, উনি এইদিকে বেশি আসেননি না, পারফেক্ট, মানে ওই নাচটা ওড়িশিটা না শিখলে মনে হয় কিছু জীবনে বাকি, একদম খানিকটা মণিপুরীর ভঙ্গি আসে, অথচ আবার এরকম নিচু হতে হবে, খুব গ্রেস, খুব গ্রেস। ওটা তখন ওখানে শিখলাম 6 মাস। উনি যখন একটু ভাল লাগছে না ক্লাস, আমাকে দিয়ে শেখাতেন, আমি সামনে করতাম আর স্টুডেন্টরা শিখতো, কিন্তু ওড়িশি নাচিনি কোনোদিন, অতটা আমার সাহস হয়নি তখন করা। এই 3টে ক্লাসিক্যাল শিখেছি, খুব ভালো মণিপুরি তো শিখেছি। এইবারে আমার জীবনে একটা চেঞ্জ আসছে। আমার যখন 21 বছর বয়স, 13 বছর বয়সে প্রেমে পড়েছি। আমার বর ভেরি মাচ হ্যান্ডসাম, গুড লুকিং অ্যান্ড স্মার্ট, টল, কথাকলি শিখতো, রবীন্দ্র কুটির কাছে এসেছিল, মীর কিরণ ঘোষ, ও আমার হিরো হয়েছে। অনেক ছবি দেখবে পরে, তোমাকে ছবি দেখাবো, প্রত্যেকটাতে ওই হিরো, কারণ অন্য ছেলের সঙ্গে হিরো পছন্দ করতো না। আমার বউ কেন অন্য ছেলের সঙ্গে নাচবে, কথাকলি শিখলে। অর্জুন করতো, বজ্রসেন করেছে, সমস্ত তাসের দেশের
চন্দ্রোদয়ের সঙ্গে ও সদাগর পুত্র লম্বা, চন্দ্রোদয় একটুখানি সৎ, মানে প্রত্যেকটা আশ্রমের সঙ্গে আমাদের ফেস্টিভ্যাল হতো, ও আমার হিরো হতো আগে। এইবারে সুরঙ্গমায় এসেছি, ভরতনাট্যম শেখাও। আমাকে ডেকেছিলেন, মণিপুরি শেখাবে তুমি? আমি বললাম যে না, তখন আমার বিয়ে হবে তার আগের বছর 1962-তে আমি সুরঙ্গমায় বা 61-এ আমি সুরঙ্গমায় জয়েন করি, জানো? তখন 40 টাকা মাইনে, আমার এখনো মনে আছে। সপ্তাহে একদিন করে ক্লাস করে যাব। আমি এলাম, আমি বললাম যে আমি তাহলে চলে যাচ্ছি, আমি মণিপুরে শেখাবো না, মণিপুরে অন্য আমি ভরতনাট্যম শেখানো, কারণ আমি অন করেছি, ওইটা আমাকে মনে রাখতে হবে এত কষ্ট করে, এত পারফেক্টলি যখন আমি ভরতনাট্যম নাচি। তো ওরা বলে ঠিক আছে, আপাতত তুমি করো ওটা দেখি। তারপরে আমি আজ পর্যন্ত 1962 থেকে 2024 পর্যন্ত আমি এখনো ভরতনাট্যম শেখাই। এর মধ্যে আরেকটা গল্প আছে, শেখাচ্ছি, স্কুলে ঢুকে গেছি। এইবারে 62-তে ঢুকেছি, 63-তে আমার বিয়ে হলো। ওই মিহির ঘোষের প্রেমে পড়েছি, যে বাবার কাছে নাচ শিখতে এসেছিল, যে আমার হিরো। তারপরে আমরা বিয়ে করি। তারপরে এইবারে চেঞ্জ আসে সুরঙ্গমাতে। ওরা বললো যে একটা আমাদের রবীন্দ্র নৃত্য, আমরা বর্ষার কিছু করতে চাই, পূর্ণিমা তুমি তোমার একটু স্টাইলে করো। নাচ করলাম, রিহার্সালে উনি বললেন সব ঠিক আছে, তোমার নাচটা খুব সুন্দর, কিন্তু কিন্তু কলকাতার মেয়েরা ভীষণ আকাশের দিকে তাকিয়ে নাচে। তার মানে ওই যে বারবার একটা মোর ভাবনা রে, আমি আকাশের দিকে তাকাবো না? মোর কি হাওয়ায় মাতালো, তো দেখতেই হবে আমাকে সে। উনি আমার খুব, আমি অসন্তুষ্ট হয়েছিলাম ওই কথাটা শুনে। আমি একটু দিদি জিজ্ঞেস করি, কার কথা বলছো? শৈলজা রঞ্জন। হ্যাঁ, আমার মধ্যে বেরিয়ে গেছে। আমি সেটাই বলছি, আমি ওই যে জয়েন করেছি শৈলজা রঞ্জন মজুমদার, তখন শান্তিনিকেতনের কেমিস্ট্রির অধ্যক্ষ ছিলেন এবং রবীন্দ্রনাথের সঙ্গেই ছিলেন। ওনার সমস্ত কত গান, কত বলতে পারবো না, ওনার স্বরলিপি বলেছেন, উনি লিখেছেন। শৈলজা রঞ্জন মজুমদার ওখান থেকে রিটায়ার করে উনি আমাদের সুরঙ্গমাতে জয়েন করেছেন, উনি এই ছিলেন। আচ্ছা, শৈলজাদা। মানে এই স্কুলটা কি ওনারই ছিল? ওনার বলবো না, ওনার সঙ্গে আরো অনেকে মিলে স্কুলটা করেছেন। মানে তখন তুমি এটা এই স্কুলের সঙ্গে, ওনার সঙ্গে আলাপ হলো, বললেন যে আমাদের বর্ষা মঙ্গল হবে, তুমি করো একটা নাচ। করলাম, সব নাচ দেখে বললেন কি খুব সুন্দর, মণিপুরি মেয়ে কি সুন্দর নাচে, শুধু মণিপুরি ছাড়া। তো মণিপুরি বেশি করিনি, আমি একটু অন্য অন্য স্টাইল করেছি, হাত পা বেশি বড় বড় করে করেছি। রবীন্দ্র নৃত্যে মণিপুরের মতো অত চলবে না, তো একটু এমনিতে তাকে দেখে ওদের মনে হয়েছে একটু আকাশের দিকে তাকিয়ে নাচতে। বললাম যে দরকারে তাকাই, তা নাহলে সবসময় তাকাই না বললাম। তারপরে সামহাও ওনার ভীষণ ভাল লাগলো। আচ্ছা, আস্তে আস্তে ওদের আমার ইয়েটা বাড়লো, আমার পছন্দটা ওদের সবাই বাড়লো। আমি ছাড়া ওরা আর কাউকে কিছু চিন্তা করতে পারে। মানে উনি তোমার ইন্সপিরেশন ছিলেন একদম, নৃত্য গুরু বলবো, নৃত্য গুরু সত্যি করে ওনার কাছ থেকে আমি যা শিখেছি তোমাকে আমি কি বলবো। মানে রবীন্দ্র নৃত্য বিষয় একদম, তার মধ্যে কত সূক্ষ্মতা আছে তুমি দেখো। আমাকে বললেন মালতী লতা দোলে, মালতী লতা ফুল টেরো দোলে। আমাকে বলছে মালতী লতা যখন গাছ থেকে পড়ে মাটিতে, দেখেছো? আমি বলছি না, কোনোদিন ফুলটা ভালো করে দেখিনি, দূর থেকে দেখেছি। দেখবে ঘুরে ঘুরে পড়ে, পড়ে না। দেখো এইটুকু যে আমাকে বলেছে, আমার গায়ে কাটা দিচ্ছে, আমারও গায়ে কাটা। এগুলো হলো শিক্ষা, জানো তো, এইসব জীবনে ভুলতে পারবো না। তারপরে তুমি সেটা কিভাবে দেখালে, একটু দেখাও আমাদের, কিভাবে দেখালে? তখন কি করেছিলাম, আমি ঘুরে ঘুরেই করেছিলাম। দেখাও একটুখানি। শোনো, 1965 সম্ভব, কিন্তু করেছিলাম, মানে মানে পাগল হয়ে গেছিল তখন। আর আমি তখন নাচ পাগল, ছেলেপিলে হয়নি, বিয়ে করছি, সংসার করছি, রান্না করছি, বাড়িতে এসেছি। একটু যদি দেরি হয়, কেন গো পূর্ণিমা তোমার দেরি হলো? আমি যে একটুখানি কর্তা বাড়ি আছে, তো কর্তাকে বলো নিচে রান্না করে খেতে, তোমার এই ট্যালেন্টটা যেন না করে। মানে শৈলজা আমাকে আমার বাবার মতন বলবো, গুরু বলবো, তুমি যা বলতে চাও, মানে ধ্যান জ্ঞান আমার। মানে উনি রবীন্দ্র নৃত্য বিষয়ে আর কি কি মানে তার কাছে শিখেছো সেটা একটু বলো। এটা তো হলো জাভা দ্বীপ,
তাদের সঙ্গে যে মণিপুরের কি মিল তুমি বলো। আমাকে বললো, আমি বললাম কোনোদিন দেখিনি, ছবিও দেখিনি, অত জাভা ডান্সারের তুমি ছবি কোথায় পাবে? তুমি যদি লাইব্রেরিতে যাও, তুমি যখন খোঁজো তখন পাবে। বললো যে আমি একজনকে নিয়ে আসবো, সে এখানে এসে নাচবে আমাদের, তুমি নাচটা প্রপারলি দেখো, তুমি ভাবতে পারবে না ওই গানটা। রবীন্দ্রনাথ তো এই জাভা বলিদ্বীপের নাচও মানে ওনার মধ্যে এনেছিলেন। ওখানকার স্টুডেন্টসরা ওখানে পড়াশোনা করতে এসে তাদের ওই নাচ দেখে ওনার পছন্দ হয়েছে বলে, তাহলে কে জানবে ওই নাচটা কেন ব্যবহার হবে? উনি দেখে এত উনি ইন্সপায়ার হয়েছেন। সুটেবল গান, তুমি সুন্দর যৌবন ঘন, জাভা স্টেপ, দেখো হাতগুলো সব এরকম থাকে, তুমি সুন্দর যৌবন, কিন্তু আস্তে করে রাখে না মণিপুরি, দেখে চট করে রাখতে হবে, আবার এমনি করে গিয়ে চট করে ফেলতে হবে। ওইটা হচ্ছে স্টাইল, একদম মাটির সঙ্গে মিশিয়ে। যতটা ওইখান থেকে আমি ব্যান্ড করা শিখেছি, আমি আজ পর্যন্ত ব্যান্ড করতে পারি। মানে আমরা যে তোমার নাচটা দেখি এখন, এই স্টাইলটার মধ্যে তুমি এনেছো, ওখান থেকে এসেছি, জাভার স্টাইলটা আমার মধ্যে আমি দেখি। ওই জন্য ওর আর কেউ নিচু হতে পারে না, ওই যে ঘুরে আমি বসি ওটা আসে না, ওইটা করেছি বলে আমি জানতে পেরেছি। বললাম তো, আমি যা পেয়েছি সুরঙ্গমে এসে, সুরজদাকে পেয়ে আমার পাল্টে গেছে, নাচের স্টাইল অন্যরকম হয়ে গেছে এখন। কিন্তু ছেলেদের নাচটা অত বেশি করতে পারি না, কারণ আমি কথাগুলি শিখিনি, ওটা একটু কিনা কথাগুলি জানতে হবে, কিন্তু আমি ক্যান্ডি জানি, সেটা দেখো একটা কথা। ওই যে সিংহল থেকে সব ছেলেরা কলা ভবনে এসছে, কেউ কেউ ফাইন আর্টসে এসছে, ওদের নিয়ে উনি এসব নাচ করা, মানে কলকাতায় নিয়ে এসেছিলেন, শান্তিনিকেতনে গেছে পড়াশোনা করতে। সুরজদা ওখানে ভর্তি হয়েছে যখন উনি ছিলেন, তখন ওই যে জাভা সিলোনের ছেলেরা স্টুডেন্ট ছিল, ছেলে মেয়েরা, তাদের পারফর্ম দেখে ওনার মনে হয়েছে যে শ্যামা কোটালে এই মুভমেন্ট গুলো ইউজ করবো, দেখো। তারপরে বজ্রমানিক দিয়ে গাঁথা, ওই স্টাইলটা আমি এখনো করি, পুরো গানটা ওই ক্যান্ডি স্টাইলে। মানে সেটা তুমি কোথা থেকে শিখলে ক্যান্ডি স্টাইল? এখানে কলকাতায় এনেছেন, ওরকম একজনকে নিয়ে এসেছেন, সে তো মানে বয়স্ক, এসে স্ট্রেট করে দাঁড়াতে পারছেন না। আমি ভাবলাম বাবা এর কাছ থেকে আমি কি করে তুলবো, তাও তুলতে পেরেছি। নাচে খানিকটা তোমাকে দেখাবো কোন জায়গাটা ওইটা ক্যান্ডি, ওটা করতে পারবো না, 83 টু মাছ, এখন অত বেশি। হ্যাঁ দিদি, তোমার বয়স কত একটু জানি? 83। এখনো তুমি নাচ করছো, বয়স তোমার কাছে থমকে গেছে। আরো অবাক হবে, দাঁড়াও, এটা তো হয়। তারপরে 1964-67 থেকে একাডেমি ফাইন আর্টসে শান্তিনিকেতন আশ্রমিক সংঘ, শান্তিনিকেতনের এক্স স্টুডেন্টসরা মিলে একটা বিরাট প্রায় 50-60 জনের একটা ওদের সংঘ, কলকাতা শাখা, এখন ওখানে একটা হয়েছে, ওটার সঙ্গে আমাদের এখনো কোনো নেই সম্পর্ক, ওরা আলাদা। কলকাতা শান্তিনিকেতন আশ্রমিক সঙ্গে যিনি করেছেন তিনি হলেন ক্ষিতির মোহন সেনের ছেলে হেমেন্দ্র মোহন সেন, ওনার তৈরি কলকাতায়। শান্তিনিকেতনের নীলিমা সেন, কণিকা বন্দ্যোপাধ্যায়, পর কেউ বাকি নেই। এখনকার জেনারেশনের গানের লোকরা কেউ আসে না, তখন ওরা করতেন। গীতা ঘটক, রুমা গুহ ঠাকুরতা, গীতা সেন, আর কে না করেছেন, অশোক তরুদা, বাল্মীকি করতেন, বাল্মীকি প্রতিভা। তারপরে মায়ের খেলাতে উনি অমর, তার পাশে একদিকে নীলিমা সেন, একদিকে সুচিত্রা মিত্র, জানো একাটা, একদিকে প্রমনা, একদিকে শান্তা। একদম জীবনে প্রথম উনি স্টেজে উঠে অভিনয় করেছেন, অপেরা হতো, সব নিজেরা গাইতো গান, সবাই। ওইগুলো মানুষ যারা তখন দেখেছে আর আসবে না, আর কেউ করতে পারবে না। ওই স্ট্যান্ডার্ড, ওই রিয়ালিটি, ওই অরিজিনালিটি, এগুলো এখন নেই, সব মুছে গেছে, কেউ জানেই না। আমরা তাও শেষের দিকে একটুখানি দেখেছি, আমার খুব আফসোস হয়, তখন এই সমস্ত ভিডিও অত তোলেনি বা তোলা হয়নি। কি আফসোস হয়েছে না, এই জেনারেশনটা কিচ্ছু জানতে পারলো না যে ডান্স অপেরা কিভাবে হয়। আমাদের দেশেও আছে অপেরা, বিদেশে নেই। আমাদের অপেরা গুলো আরো বেশি কালারফুল, আমার মনে হয় ভাবতে পারবে না। মায়ের খেলাটা স্টেজে না, রবীন্দ্র সদন টিকিট পাইনি, কার্পেট বেছানো থাকে না, তার উপর সব লোকরা বসেছে, জানো, সেই তো এইরকম স্টেজ গেছে। দেখে ঈশ্বরকে ধন্যবাদ, সেই সময় আমি ছিলাম আর কি। এটা আমার এটা পাওয়া,
যে আজকে আমি বলছি লোকে শুনেও আনন্দ পাবে, নিশ্চয়ই সময় নিশ্চয়ই। আচ্ছা দিদি, এই যে তোমরা যে নৃত্যনাট্য উপস্থাপনা করেছো বা এখনো তুমি করছো, এখনকার প্রজন্ম তো উপস্থাপনা করছে, নবীন নৃত্যনাট্য করছে, তুমি কি তার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাও? ভীষণ। বলো। প্রথম কথা, ওদের ডেপথ খুব কম প্রত্যেকের। ওরা গানটা ভালো করে বুঝে নাচে না, এটা আমার ভীষণ ভাবে। আগে গানটা একটু শোনো, কথাটা শোনো, তার সঙ্গে প্রত্যেকটাকে রবীন্দ্রনৃত্যতে না যে কোনো একটা স্টাইল করলে না খুব মনোটোনাস লাগে। এটা তুমি বলো একদম। তাতে যদি তুমি যে জায়গাতে ওডিসির দরকার সেখানে লাগাও, যেখানে মণিপুরীর দরকার সেখানে লাগাও। রবীন্দ্রনৃত্যতে এটা করা যায়, কিন্তু ক্লাসিক্যাল ফর্মটা রাখবে। তুমি তা বলে সেই এখানে হাত চুলে ওখানে পা তুললে ওইসব না। ক্রিয়েটিভ জিনিস রবীন্দ্র নৃত্যতে চলে না, এটা শুধু আমার একটা বলার। রবীন্দ্রনৃত্য করতে গেলে ওই আসলকে নিয়ে তার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা মেলবন্ধন চাই, মানে প্রত্যেকটা জিনিসের একটা মেলবন্ধন থাকবে। ঠিক আছে, নানান ধরনের মিউজিক আছে, নানান ধরনের গান আছে, তখন আবার ওড়িশি চলবে না, মণিপুরি চলবে না। ওটা শুধু সুটেবল ফর দ্য ক্রিয়েটিভ ডান্স। এক একটা আছে না, ওই মিউজিক শুনে মনে হয় এটা এরকম করা ভালো। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এখনকার প্রজন্মতে, ওদের চিন্তাধারা তো এত স্মার্ট দে আর। ওরা কত জিনিস কিভাবে মানে প্রডিউস করছে আমরা যেটা ভাবতে পারি না কোনোদিন। সেই জন্য আমি এদের খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং ওদের প্রত্যেকটা অনুষ্ঠান আমি দেখতে যাই যে ওরা কিরকম করছে, সেটাও শেখার আছে ওদের কাছ থেকে। সবই দুচ্ছাই করা যায় না, একদম না, ওটাও একটা সৌন্দর্য। কিন্তু যেখানে একটু টু মাছ গেছে সেটা একটু টু মাছ, একটু বেশি না করলেই হয় দু একটা জায়গা। মানে সেটা তোমার মনে হয়েছে? আমার মনে হচ্ছে সেটা ওদের মনে করে, আমি সেটা বলবো না কখনোই, কারণ ওরা যেটা ভেবে করেছে ওদের মাথায় নিশ্চয়ই আছে, সেই জন্য ওটা ওর করেছে। আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি এখনকার প্রজন্মের সঙ্গে একমত। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, ভালোবাসি ওদের নাচকে, কিন্তু বললাম বাড়াবাড়ি যেখানে হয় সেটা আমার একদম ভালো লাগে। আচ্ছা, তুমি তো মণিপুরি এমনিতে জন্মগত ভাবে, একদম। তারপরে বিয়ে হলো তোমার ঘোষ, বাঙালি, একদম পুরোপুরি বাঙালি। একদম। তুমি মানে মণিপুর থেকে কত সালে তুমি এখানে এসেছিলে? মনে নেই, মানে বাবার সাথে চলে শুধু খাওয়া দাওয়াটা মণিপুরের করি, চেহারাটা মণিপুরি, ব্যাস, এই আর কিচ্ছু সবকিছুই এখন বাঙালি হয়ে গেছে একদম পুরো। আরেকটা জিনিস আমার জানার, সেটা হচ্ছে এই যে তুমি এত বয়সেও নাচ করছো, এবং তোমার এইভাবে চেহারা রাখার রহস্যটা কি, সেটা যদি বলো আমাদের দর্শকদের। এটা না অনেকে শুনেছি গো, আমার গরম জল আর বাদাম লেবু দিয়ে গরম জল খাওয়া সব। ওই যে মিঠুন চক্রবর্তী যখন থেকে জিজ্ঞেস করেছে ছেলেটি কি নাম বলো সিনেমার, ডান্স, বাংলা ডান্স, এইটা মুদ্রা করে দেখেছি, এতটা করে গরম জল রোজ সকালে খাই, এই সাইজে লেবুর হাফ রস করে খাই এমটি স্টামাকে, তারপরে বাদাম খাবো আর খেজুর খাবো, ব্যাস। ওটা দিয়ে আমার এক্সারসাইজ। 15 মিনিট ফ্রি হ্যান্ড করি, যা কিছু প্রাণায়াম করি, যা করছি, 15 মিনিট হাঁটি। আমার বেডরুম থেকে বারান্দা 15 মিনিট একদম কাঁটায় ধরে ধরে হাঁটি। ওইটা মাস্ট রোজ করতে হবে তোমাকে, রোজ। প্রত্যেককে বলি কত যে তুমি উপকার পাবে, তুমি 3 দিন হাঁটো, তুমি চেঞ্জ বুঝতে পারবে তোমার হেঁটে। তারপর আমার ব্রেকফাস্ট রেডি থাকে, একদম আমি শটান হয়ে বসে পাট, অনেককে তো হেঁটেছি, পাট এমনি করে বসে ব্রেকফাস্ট খাই। ব্রেকফাস্টে কি খাও? একটা কলা, একটা এগ বয়েল, একটা টোস্ট, যেদিন একটু বেশি খিদে পায় সেদিন 2টো, তার বেশি নয়। তারপরে মেডিসিন খাই, তার 20 মিনিট পর সঙ্গে সঙ্গে চা খাই না, চাটা খাই, বাস। সকালবেলা একবার, নো টি ইন দ্য মিন টাইম। আবার সন্ধ্যেবেলা শিরোনামাসে ক্লাসে এসে শুধু চা বিস্কিট দিয়ে। দুপুরের খাওয়া, রাতের খাওয়া তোমার টাইম, তুমি যেরকম আমি সেরকম খাই। মাছের ঝোল খাই, ভাতটা কিন্তু এইটুকু, যদি খুব ভালো রান্না হয় তাহলে এইটুকু হয় পরিমাণ, ইচ্ছে করে তো খাই না। ঘুরিয়ে গেলে বাজে লাগবে, আরে কন্ট্রোল করে খাই, যা কিছু খাই, বাইরে খাবার খুবই কম, খুবই কম। দিদি, তুমি তো নিজে নাচ করছো এখনো, আবার শেখাচ্ছ, সেই বিষয়ে যদি কিছু বলো। এখন
সে তো অনেকদিন থেকে সুরঙ্গামাতে শেখাচ্ছি, প্রচুর মেয়ে আসছে, নাচ শিখে চলে যাচ্ছে, কেউ কেউ আসে, কেউ কেউ দেখাও করতে আসে না, তারা যে কি করছে জানি না। এখন যাদের আমি শেখাচ্ছি সেটা এত আমি আনন্দ পাচ্ছি, এতদিন ধরে যাদের শিখিয়েছি তাদের শিখিয়ে আমি সেরকম আনন্দ পাইনি। কারণটা হচ্ছে এখন যারা আমার কাছে নাচ শিখতে আসছেন সব 40 থেকে 72। আমার সব থেকে সিনিয়র স্টুডেন্টের বয়স হচ্ছে 72, আর সে হচ্ছে একজন মানে স্কুল টিচার ছিল এবং সে নিজেও ডান্সার ছিল, নাচ শিখেছে, এখন নতুন করে আবার আমার কাছে এসেছে। জানি না, বলে নাচ ছাড়াও নাকি আমার কাছে এসে একটু করে বসলে নাকি ওদের খুব ভালো লাগে আমার কথা শুনতে, সেটা জানি না। এরপরে যারা যারা এসছেন, প্রিন্সিপাল আছেন কলেজের 2 জন, ডক্টর আছেন, জার্নালিস্ট আছেন, আর্টিস্ট আছে, ডান্সারও আছে 2-3 জন, তারা স্কুল আছে তবু আমার কাছে শিখতে আসছে। যেমন তোমার স্টাইলটা শিখবো, জানি না ওদের কি হয়েছে, আমাকে এই বুড়ো বয়সে এত ওদের ভালোবাসা, এত ওদের টান। আর সব থেকে জানো, আমার যদি 4টের সময় ক্লাস হয়, ওরা 3:45 থেকে এসে বসে থাকে দরজা খুলে আমার জন্য, কতক্ষণে দিদি আসবে। কত মজার কথা বলো, এটা একটা বড় পাওয়া। ভীষণ ভীষণ। আর আমারও ইচ্ছে করে আমি তাড়াতাড়ি চলে যাই, ওদের আমি শেখাই, পারছে না, কত কষ্ট। এক একজন আবার কানেও একটু কম শোনে, কিন্তু তারা যে কি সুন্দর নাচছে না তুমি ভাবতে পারবে না। বললাম এদের নাচ শিখে এত আনন্দ না আমি আগের ওই ছোট বাচ্চা মাঝারি এদের এত আনন্দ পাইনি শিখিয়ে। আচ্ছা, এরপরে যে নাচের পর আসছে আমার কস্টিউম। রবীন্দ্র নৃত্যে না একটা গানের একটা মানে আছে, কোন সময়কার গান, কোন তখন ঋতু চলছে, এটা খুব বুঝে জামা কাপড় পরা উচিত। এটা ভীষণ চোখে লাগে, এটা একটুখানি যদি বুঝে করে ভীষণ উল্টো পাল্টা, কোনো কালারের ধার ধারে না একদম, মানে একদম যেরকম হিমেরু রাতে টকটকে লাল করে বেরোচ্ছে, তুমি ভাবো কোন সিজনের গান, রেড উইথ গ্রিন পরে বেরোচ্ছে, চোখে লাগে, ভীষণ। গানটার সঙ্গে ক্লাশ করে, এইগুলো জানা উচিত। আমি বারবার বলছি, নাচ করবে, নাচের কনসেপ্টটা আগে পড়ো, কোন সময় গান, কোন ঋতুর গান, ওই কালারটা পড়বে, তবে সেটা তো আরো খুলবে। ঋতু অনুযায়ী একটা রং বাঁচতে এই হয়। যে এই রঙের কথা বলতে বলতে আমার আর একটা কথা বলা দরকার। এই যে আমি শাড়িটা পরেছি আজকে, এটা একটা পুরনো ঢাকাই শাড়ি, কিন্তু কেমন একটু শ্যাবি হয়ে গেছে, এই জন্য আমারই ডিজাইন প্রিন্ট করা কাপড় আমি নিজে বসিয়েছি। কারণ আমি জানি আমি এরকম শাড়ি টাড়ি অনেক বানাই, আমার খুব ভাল লাগে, আমার কস্টিউম বানাতে ভাল লাগে। দেখবে আমি রবীন্দ্র নৃত্যে যেরকম কস্টিউম পরি সবার থেকে একটু আলাদা হয়, একটা স্পেশাল আমরা জিনিস বাঁধি, কেউ করে না। দ্যাট ইজ দ্য মেইন থিং ফর ওমেন অর গার্লস। একটা আমার এরকম ফ্যাক্টি বাঁধি, করসেট বলে, মণিপুরি নাচে ঘাগরা ব্লাউজ পরে পেট দেখা যাবে না, সেটার জন্য ওরা একটা এরকম বন্ধু পরে আমরা করসেট নাম দিয়েছি। মণিপুরি নাচ থেকে ওইটা এসেছে। প্রত্যেক নাচের আমার দেখবে স্টুডেন্টসরা, আমিও ঠিক ম্যাচিং করে একটা কন্ট্রাস্ট একটা পরি, মেনলি ওটা হালকা রং হয়, কারণ ডার্ক শাড়ি ডার্ক ব্লাউজ, ওই যে হালকা রংটা ইউজ করছি ওটা কন্ট্রাস্টে ব্রেক করে। তারপরে যে আমরা স্যাশ নিই, স্যাশ আগে আমি বোধহয় এনেছি, উইদাউট স্যাশ রবীন্দ্র নৃত্য হয় না। শান্তিনিকেতনে সবাই তো বাটিকের ওটা ইউজ করে, বাটিকটা পরে, এখানে তো বাটিক সবাই জানে না, ওটা স্যাশ বলি আমরা। রবীন্দ্র নৃত্যতে মাস্ট, কি ছেলে কি মেয়ে, একটা ছেলের একটা অন্যভাবে লাগাবে, এরকম স্মার্টলি করে মাথায়ও বাঁধবে। রবীন্দ্র নৃত্য দেখলে ভীষণ দরকার গো পোশাকটা, পেট বের করে নাচাটা একদম। মণিপুরি নাচেও নেই, ষোলযোদা বলতেন মেয়েগুলোকে একটু ঠিকঠাক করে জামা পরতে বলবো। আমার খুব, আমি কস্টিউম সম্বন্ধে ভীষণ কনসিয়াস, মানে কোন সিজনে কি গান হচ্ছে। আর আমি একটা নিজে ডিজাইন করেছি মেখলা চাদর, আসামিজের ড্রেস, কিন্তু এত কালারফুল করি, ওটা ভানু সিং এর পদাবলিতে দেখবে সবাই, কি ভাল লাগবে। রাজস্থানী ঘাগরাও নয় অথচ অন্য রকম নয়, পুরো ইন্ডিয়ান, পুরো আমাদের একদম ট্রেডিশনাল মনে হবে। মেখলা চাদর, তার সঙ্গে ফেটটি আর চাদর, জয়াবলিন্দ, আমরা পুরো ভানু সিং এর পদাবলী ওই কস্টিউমে হয়। এই জন্য কস্টিউম করতে আমি খুব পছন্দ করি।
এবার তোমার নাচের স্কুল সম্বন্ধে আমার নিজের নাচের স্কুল করিনি, এতদিনও আমার নিজের কোনো নাচের স্কুল নেই। তার পেছনে একটা বড় কারণ, শৈলজা রঞ্জন তো আমাকে প্রাণের থেকে ভালোবাসতেন। বলতেন, বোধহয় লিখে যেতে পারেননি, ওনার যা কিছু মনে হয়েছে, যে লাইনটা যেরকম মনে হয়েছে আমি সঙ্গে সঙ্গে করতাম। উনি তো নাচ জানেন না, আমাকে বলেছেন ওই নাচটা, ওরা অকারণে হে চঞ্চল পূর্ণিমা, এই নাচটা দৌড়ে দৌড়ে যাবে, আবার থামবে, আবার দৌড়ে দৌড়ে যাবে, থামবে, বোঝো। আর অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, মানে এই যে করাবো, তোমাকে মনে করে যে আমি দেখাবো কোন পাটার কথা আমি বলেছি। উনি বলেছেন সঙ্গে সঙ্গে, তখন উনি উঠে এসে আমাকে বলেছেন, তুমি অনেক দিন বেঁচে থাকো, এরকম নাচো। সেই জিনিসগুলো আমি বলবো না, বলার সঙ্গে সঙ্গে ওটা করেছি, জানো। আমি মানে নাচটা আমার না, তুমি যা বলবে ইনস্ট্যান্ট আমি করে দেবো তোমাকে, তুমি যা বলবে, যেটা চাইবে, এরকম আমার এখন ক্ষমতায় নিজেকে তৈরি করেছি। নিশ্চয়ই এটা আমি করতে পারবো, তুমি যা গান বলবে ঠিক করে দেবো আমি। এটা একটা বড় পাওয়া, আমাদেরও বড় পাওয়া বিরাট তোমার কাছ থেকে। এইটা বলো, এটা এমনি এমনি আসে না, এটা একটা সাধনা, নাচ তো একদম সাধনা না করলে কোনো কিছুই হবে না, হবে না, একদম হবে না। তার সঙ্গে তোমাকে খুব ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, মেইন থিং। তুমি যদি নিজেকে ফিট রাখো, খুব ডিসিপ্লিন এতে তোমায় চলতে হবে। আমি চলি, রাত করে ঘুমাই না, যেখানে গেলে খুব এইটা করতে হবে গো, নিজেকে বয়স যখন হবে তুমিও করো প্লিজ, নিজেকে ঠিক রাখবে। কারণ আমার কোনো অ্যাসিডিটি নেই। অ্যাসিডিটি কি জিনিস আমি জানি না, আমার মেয়েরা খায় অ্যাসিডিটি, অ্যাভয়েড করে। এখন তো কায়দা সব খাওয়া দাওয়া ওদের। তোমার মেয়েরা বলতে তোমার দুই মেয়ে? দুই মেয়ে, একটা চান্দ্রী হচ্ছে অভিনেত্রী, আর বড়টা হচ্ছে ও ইন্দ্রিলা ঘোষ, ও বিদেশে এতদিন ছিল, ও এখন কলকাতা চলে এসে করোনার সময়। জয়দেব আমার জামাই, ও বাবা মায়ের একমাত্র ছেলে। আচ্ছা, ওখানে থাকলে তো মুশকিল, এখন ওরা সমস্ত ছেড়ে এখানে চলে এসে এখানেই সেটেল। ওই নীলাও খুব ভালো নাচে। আচ্ছা, কিন্তু বলেছে তোমার নাচ করবো না, অসম্ভব, সব কম্পেয়ার করবে তোমার সঙ্গে। ও ডিফারেন্ট নাচে শেখায়। কি নাচ শেখে? মজার নাচ, বলিউড করছে, ফোক করছে, শুধু ওই মারোয়ারি গ্রুপে বিশাল ও ফেমাস। ওদের কত রকম লেগেই থাকে না ওদের, ওই সবে ও শি ইজ ভেরি মাচ এক্সপার্ট ওইসব নাচ করতে। দিদি, শুনলাম যে তুমি 2-3 মাস আগে বাংলাদেশ ঘুরে এলে, সেটা কি তোমার নাচের জন্য যাওয়া? হ্যাঁ, নাচের জন্য। ওখানে একজন আছেন ফেমাস লেডি, উনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছিলেন। আচ্ছা, লুবনা মারিয়াম ওর নাম, বাংলাদেশের খুব ফেমাস মহিলা, খুব দুস্থদের জন্য করে। আর নিজে ডান্সার, মণিপুরি, আমার সঙ্গে নাচ নেচেছে ও। বাহ। সে আমাকে বললো, দিদি আমাদের এখানে একটা ফেস্টিভ্যাল হবে, মানে উৎসব মতন হবে, তুমি এসো, আমাদের একটা সংস্থা আছে, নামটা আমার মনে নেই, সেখানে তুমি একটু শেখাও। ঠিক আছে, গেলাম বাংলাদেশে। দারুণ আমাকে ওরা ইয়ে করলো, সম্মান জানালো, আতিথেয়তা। তারপরে বললো যে এবার তুমি একটু সিলেক্ট করবে, সবাই তো সব নাচ করতে পারবে না, কোনজন কি ধরনের নাচ করতে পারবে। বিকেল থেকে শুরু হলো ওদের, এক একজন করে নাচছে চলে যাচ্ছে, সবই ভালো, একদম স্টাইলটা আমাদের থেকে একদম ডিফারেন্ট স্টাইল। আচ্ছা, মণিপুরি করছে, কিন্তু খুব মণিপুরিটা ঠিক না, যা করছে প্রপারলি ওরা গাইডেন্স পায়নি, ঠিক টিচারের কাছে গেছে কিনা বলা ঠিক নয়, বাট যে জিনিসটা করছে পারফেকশন ভীষণ অভাব। আমি বললাম যে ঠিক আছে, এই জন্য অনেক রকম ভাগ করতে হলো, অনেক রকম গান সিলেক্ট করতে হলো, যাদের যেটা সুটেবল হয়। প্রথমে এলো 20 জন, তারপরে এলো 35 জন, তারপরে এলো 45 জন, তারপরে হলো 62 জন। এটা কি তোমার ওয়ার্কশপ ছিল? হ্যাঁ, আচ্ছা, একদম 10 দিনের ওয়ার্কশপ, নাচ শেখালাম। তার মধ্যে ছেলে কম ছিল, ছেলে 5-6টা ছিল, বাকি সব মেয়ে। কিন্তু এত তাড়াতাড়ি ওরা পিক আপ করেছে। আমি একটা নাচ ওদের শিখিয়ে এসেছি, যেটা আমিও জানি, শান্তিনিকেতনের আসল নাচ বসন্ত উৎসবে হয়, ওরে গৃহবাসী খোলদার খোল, দ্য রিয়েল ওয়ান, আই নো দ্যাট। আমি ওদের শেখালাম, বললাম এটা কিন্তু শান্তিনিকেতনের প্রসেশনের ডান্স, এটা করে করে ওরা মুভ করে।
ওরে গৃহবাস, অরিজিনাল নাচটা আমি একটু করে দেখাবো। দেখো নিশ্চয়ই, একদম আমরা এই দেখবো। নাচটা আমি জানি, এখনো জানি না এখন ওখানে হয় কিনা, এখন অনেক তো পরিবর্তন হয়েছে ওখানে, বাট ওইটা হচ্ছে অরিজিনাল নাচ। কেউ কেউ থালায় ফুল নেবে, কেউ কেউ চামর নেবে, কেউ কেউ করতালি নেবে, কেউ কেউ এক একজন এক একটা জিনিস নিয়ে প্রসেশন, এটা ডান্সটা, এটা ওদের শিখিয়ে এসেছি। আর একটা ঋতুরঙ্গ করেছি, সেটা হচ্ছে এটিএন বাংলা, বড় টেলিভিশন, ওদের বড় চ্যানেল, মেইন চ্যানেল এটিএন বাংলা, সেখানে ওরা লাইভ দেখিয়েছে সেই দিন। আচ্ছা, 45 মিনিটস না 40 মিনিটস একটা, তখন বাংলাদেশের সবাই দেখেছে, ওইটা দেখানো হয়েছে আচ্ছা, সেই দিন। খুব বড় বিরাট পাওয়া হলো। ওখানে লোকেরা খুব ভালো, প্রচন্ড রিচ খায়, সেটা বলে দিচ্ছি, সাংঘাতিক একদম। ইলিশ মাছের কোনো প্লেন রান্না নেই, শুধু ভাতটা হচ্ছে রেড কালারের ইলিশ মাছ, যা রান্না দিচ্ছি সব লাল লাল, খুব স্ট্রং ওরা মশলা খায়, কিন্তু খুব এনজয় করে এসেছি আমি। তারপরে ফিরে আসার পরে গন্ডগোল ভাগ্যিস আমি চলে এসেছি। একদম। আর বলো, তুমি তো যেমন বাংলাদেশ গেছো, এরকম আরো তো অনেক বিদেশে ঘুরে এসেছো নাচের জন্য, সেই সম্বন্ধে, এবং তুমি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছো, পুরস্কারে ভূষিত হয়েছো, সম্মান পেয়েছো অনেক। তা সেই সম্বন্ধে যদি তুমি কিছু বলো। প্রচুর পেয়েছি, এখনো পাচ্ছি, কিন্তু নামগুলো ঠিক মনে নেই তো, ওই জন্য ঠিক বলতে পারছি না। তবে একটা বিদেশে গিয়েছি, অনেক কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছি, আগে বলে দিলাম, কিন্তু কারোর নামটা আমার ঠিক মনে নেই। প্রচুর প্রচুর। আর প্রচুর বাইরে গেছি, যেরকম সিঙ্গাপুর হচ্ছে আমার জীবনে প্রথম বাইরে যাওয়া, সেইখানে গিয়ে ওদের স্টুডেন্টদের নাচ শিখিয়েছি, সব অন্যরকম বাঙালি, কিন্তু তারা বাংলা টাংলা বোঝে না আর কি। সিঙ্গাপুরে করেছি, তারপরে আমেরিকাতে 3 বার গেছি, টরন্টো গেছি, তারপরে ইউরোপে গেছি 3 বার, তারপরে এখানে ঘুরে এলাম, সিঙ্গাপুর থেকে পাটায়া, ওই সমস্ত গিয়ে ওখানে ছোট ছোট সব বাঙালিরা থাকেন, তাদের সব ছোটখাটো সব মানে গ্যাদারিং হয়েছে, পূর্ণিমা দিয়ে এসে নাচ দেখবো সেরকম, এসব ঘুরে এসেছি। আর আমাদের দেশে তো প্রচুর জায়গা করেছি, ছোট থেকে অনেক নাচ করেছি, অনেক জায়গা ঘুরেছি, কানপুর, লখনৌ, বেনারস, এলাহাবাদ, কিচ্ছু বাদ নেই ওদিকে, সব জায়গায় তুমি প্রচুর ঘুরেছি, নাচের অনুষ্ঠান করেছো। অনেক ছোট থেকে নাচছি তো, এই জন্য প্রচুর জায়গা ঘুরেছি, প্রচন্ড আনন্দ পেয়েছি। সবাই এত বেশি খুশি হয় না, সেটা যে কি আনন্দ হয়, সে যে ফিল করে বুঝতে পারে যে সার্থক আমার জীবনের এই এতদিনের আমার নাচ করা, এতদিনে যে মন দিয়ে নাচ করে দেখাচ্ছে, এইটা আমার জীবনের সার্থকতা। এখন বুঝতে পারছি যে সবাই কত এনজয় করে আমার নাচ দেখে এখনো পর্যন্ত। ঠিক আছে, এখন 83, দেখি কতদিন আর করতে পারি, চালিয়ে যাব। খুব ভালো লাগলো দিদি তোমার সাথে গল্প করে, অনেক অজানা কথা আমরা জানতে পারলাম তোমার সাথে, আর তোমাকেও আমরা যে পেয়েছি খুব ভালো লাগছে। কিন্তু শেষ করার আগে আমি কিন্তু তোমার কাছে একটু নাচ দেখতে চাই। যে নাচগুলো তুমি বলেছিলে যে একটু দেখাবে, কি কি স্টাইল, সেটা একটু দেখবো, সেটা দেখে আমরা শেষ গান করব। তো নেই, আমি নিজে নিজে গাইছি, হ্যাঁ, শুরু হবে, কিছু ঠিক মনে আছে। করো না। না না, চলো, ঠিক আছে, চলো। আমি শুরু করছি, বধূ কোন আলো লাগলো চোখে। এটা হচ্ছে চিত্রাঙ্গদার কুরুপার গান, জাভা স্টাইল, মণিপুরের সঙ্গে মিল আছে। 1 2 3 স্টার্ট। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, খুঁজিতে রূপে
সূর্যলোকে বধু কোন আলো লাগলো চোখে। আরেকটা দেখাও। এইবার যে নাচটা করছি সেটা হলো একটা বর্ষার গান, বজ্রমানিক দিয়ে গাঁথা, আশা তোমার মালা। এটা হচ্ছে ক্যান্ডির উপরে, সিলোনিস ডান্স। জানি না কতটা নিচু হতে পারবো, এটা প্রচন্ড নিচু হয়ে হয়ে করতে হয়। Ready? 1, 2, 3, start. বজ্রমানিক দিয়ে গাঁথা আশা তোমার মালা, বজ্রমানিক দিয়ে গাঁথা আশার তোমার মালা। তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতের জ্বালা। বজ্রমানিক গাঁথা আশার তোমার মালা।